সবাইকে ক্লাস নাম্বার 45 এ ওয়েলকাম করছি। সে বরাবরের মতো একই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে জাস্ট একটা সাপোর্ট আপনাদের কাছ থেকে দরকার। আপনারা একটু সাপোর্ট করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা লাইসেন্স পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য আজকে লাস্ট ক্লাস নিউট্রিশন পার্ট 2 সিঙ্গেল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ বেস্ট অ্যান্সার যেগুলো সেগুলো আমরা শুরু করে দিই। প্রথমে হচ্ছে নাম্বার 1 যে নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি ইনক্লুডস। এখানে নিউট্রিশনাল অ্যানথ্রোপোমেট্রি কোনটা আর সবগুলোই আমরা মাপি। নিউট্রিশনাল মেজারমেন্ট যেগুলো, যে কীভাবে বুঝবো যে সে ফিট আছে, হেলদি আছে, নিউট্রিশনাল কোনো ডেফিসিয়েন্সি নাই, এগুলা যে ওয়েট ফর এজ, হাইট ফর এজ, ওয়েট ফর হাইট, সবগুলা হচ্ছে ট্রু। এই জন্য অল অফ অ্যাবভ এখানে আছে এবং এইটার অ্যান্সারই রাইট। এবং এখানে দেখেন অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট কোনগুলা আছে সেগুলা। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের মধ্যে আছে অপশনের মধ্যে যেগুলো চলে গেল 3টা, এর মধ্যে আছে আর্ম সার্কামফারেন্স অর্থাৎ হাতের যে আমি বাইসেপ যেখানে আছে ওখানে আমরা হচ্ছে ফিতা দিয়ে মাপা হয় তাই না, সেটা। তারপর স্কিন ফোল্ড থিকনেস, আমার স্কিনটা কতটা মোটা বা কতটা পাতলা সেইটা এটা মাপা হয়। এইগুলা হচ্ছে সব আপনার অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টস। এখন দেখেন সাইন অফ গুড নিউট্রিশনাল স্ট্যাটাস অর্থাৎ আপনি যে নিউট্রিশনালি কোনো ডেফিসিয়েন্সি নাই সেটার সাইনটা কি, যে স্মুথ স্কিন। এবার দেখেন সাইন অফ নিউট্রিশনাল স্ট্যাটাস অর্থাৎ গুড নিউট্রিশনাল স্ট্যাটাস, আপনার কোনো ডেফিসিয়েন্সি নাই, কোনো কিছু নাই, আপনি সুস্থ আছেন। কি দেখে বোঝা যাবে দেখেন কয়েকটা আমি জাস্ট বলে দিই। জেনারেল সাধারণত দেখে কি বুঝবেন যে সে অ্যালার্ট আছে এবং ডাকলে রেসপন্স করতেছে, এটা। হেয়ার, চুলটা কেমন থাকবে, শাইনি। তারপর নেক গ্ল্যান্ড অর্থাৎ থাইরয়েড যেটা নো এনলার্জমেন্ট অর্থাৎ এটা বড় হবে না। স্কিন কেমন থাকবে, স্মুথ থাকবে, স্লাইটলি ময়েশ্চার থাকবে, গুড কালার। চোখ, আই কেমন থাকবে, ব্রাইট ক্লিয়ার, নো ফ্যাটিক সার্কেল, এগুলা। টাং কেমন থাকবে, পিঙ্ক কালার, ঠিক আছে। লিপস কেমন থাকবে, গুড কালার এবং ময়েশ্চার, এগুলা। এখন দেখেন গামস অর্থাৎ সেই একই কথা একদম সে মাথা থেকে পা পর্যন্ত সবগুলা দেখেন। গামস কেমন থাকবে, পিঙ্ক। টিথ কেমন থাকবে দেখেন, ক্লিন থাকবে, কোনো ডিসকালারেশন থাকবে না, এগুলা জাস্ট একটু দেখে নেবেন আপনারা, এখান থেকে স্ক্রিনশট নেবেন। আচ্ছা, শুধু একবার করে রিডিং দিলে হবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আর ক্লাসটা আমি 30 মিনিটের মধ্যে শেষ করতে চাই, এই জন্য আমি সবসময় কিন্তু দ্রুত শেষ করে দেই ক্লাসগুলা, ঠিক আছে। ফুল মিনিং অফ BMR, ফুল মিনিং অফ BMR হচ্ছে বেজাল মেটাবলিক রেট, ঠিক আছে। আচ্ছা, এরপর বেজাল মেটাবলিক রেটটা কি আমরা একটু যদি পড়ি, দেখেন যে দ্য অ্যামাউন্ট অফ মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ক্যারি অন বেসিক ইনভলিউন্টারি ওয়ার্ক অফ দ্য বডি ইজ নোন অ্যাজ বেজাল মেটাবলিক রেট। অর্থাৎ মনে করেন যে আপনি কিন্তু নিজস্বভাবে হার্টটাকে পাম্প করতেছেন না, হার্টের কাজই হচ্ছে পাম্প করা। তারপর যদি কিডনির কথা বলি, ব্লাড কিন্তু ফিল্ট্রেশন করতেছে, ওটা আপনার কন্ট্রোলে নাই। অর্থাৎ আপনার এই সমস্ত ভাইটাল যেসব ওয়ার্ক আছে ইন্টারনালি, সেইগুলা পারফর্ম করার জন্য মিনিমাম যে এনার্জিটা আমাদের দরকার সেটাই হচ্ছে বেজাল মেটাবলিক রেট, ঠিক আছে। এখন এইটা পরিমাপ করব কিভাবে আমরা, দেখেন BMI, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আলাদা, বডি মাস ইন্ডেক্স, যে ওয়েট বাই হাইট স্কোয়ার, ঠিক আছে। ওজন যেটা থাকবে সেটা মনে করেন 70 কেজি, আমি এখানে উদাহরণ দিয়ে দেখাইলে আরও বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে আপনার হান্না নামে একজনের 55 কেজি ওজন, তার হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে তার ওজনটা উপরে রেখে আমরা তার যে হাইট এটাকে 2টা ডাবল মাল্টিপ্লাই করে দিলাম এবং এই 55কে এটা দিয়ে ভাগ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 21, ঠিক আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাদের জানা দরকার, যে দেখেন এখানে বলতেছে আমি বিলো 16 অর্থাৎ 16 নিচে যদি আমরা পাই তাহলে বুঝতে হবে আন্ডার নারিশড। এবার 16 থেকে 18.5 মধ্যে পাই যে, তাহলে কি পসিবল আন্ডার নারিশড। এবং 18 থেকে 18.5 থেকে 25-এর মধ্যে যদি পাই তাহলে ওয়েল নারিশড। এবং 25 থেকে 30-এর মধ্যে যদি পাই তাহলে অবিস, ঠিক আছে। চর্বি বেশি বডিতে, মেদ ভুঁড়ি যাই বলি না কেন সেটা, ঠিক আছে, পসিবল, এটা পসিবল। এবং ওভার 30-এর বেশি থাকলে কিন্তু অবিস অর্থাৎ অবিসিটি হয়ে গেছে সেটা। এখন দেখেন কোয়াশিয়ারকর স্কোয়াড
কোয়াশিয়রকর ইজ কজড বাই, কোয়াশিয়রকর কেন হয়? ইনঅ্যাডিকুয়েট প্রোটিন ইনটেক, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ইনটেক যারা করে না তাদের কিন্তু কোয়াশিয়রকরটা হয়, এইটাই বলা হচ্ছে। এবং ম্যারাসমাসটা কি দেখেন, এটা হচ্ছে সিভিয়ার ম্যালনিউট্রিশন ক্যারেক্টারাইজড বাই এনার্জি ডেফিসিয়েন্সি। তাহলে প্রোটিন ডেফিসিয়েন্সির কারণে হলো আমার কোয়াশিয়রকর, এবং এনার্জি ডেফিসিয়েন্সির কারণে হলো আমার কি ম্যারাসমাস, ঠিক আছে। এখন আমরা ক্লিনিক্যাল ফিচার থেকে খুব কমন আসতে দেখা যায় প্রশ্ন এই কোয়াশিয়রকর এবং ম্যারাসমাস থেকে। আপনার কাজ হবে এই দুইটা ক্লিনিক্যাল ফিচার একদম সুন্দর করে মুখস্থ করে ফেলা, যে কোনটার ক্ষেত্রে কোনটা। দেখেন মাসল ওয়াস্টিং কোয়াশিয়রের ক্ষেত্রে এডিমা এবং ফ্যাট হিডেন থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ফ্যাট ওয়াস্টিং, দেখেন প্রত্যেকটা বাংলা লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে, কারণ আমি চাই না যে ক্লাসটা অনেক বড় হয়ে যাক, যেহেতু আপনাদের সময় নাই। দেখেন প্রত্যেকটার নিচে বাংলা লেখা আছে, আপনারা একবার একটু কষ্ট করে রিডিং দিয়ে নেবেন, আশা করি আপনারা পারবেন। আচ্ছা, দেখেন সেই একই কথা যে অ্যাপিটাইট কেমন, পোর, ক্ষুধা লাগবে না, ডায়রিয়া থাকতেও পারে, কারেন্ট থাকতে পারে বা আগেও হতে পারে। স্কিন চেঞ্জ দেখেন, হেয়ার চেঞ্জ যেমন সিল্কি, তারপরে ইজিলি পুলড আউট, ঠিক আছে, বের হয়ে যায়, টান দিলে চুল উঠে আসবে, এরকম আর কি, ঠিক আছে, এক্সেট্রা। আচ্ছা, এরপরে দেখি আমরা ম্যারাসমাসেরটা আমরা একটু দেখি। এটা ম্যারাসমাস পেশেন্টের সেই একই কথা বলবো, আলাদা একটু, জাস্ট সেই স্ক্রিনশটের কথাই, মানে বারবার একই কথা বলা লাগে। আপনারা একটু কষ্ট করে এটা পড়বেন, এবং এখান থেকে কিন্তু একটা এমসিকিউ প্রায়ই আসতে দেখা যায়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে ভালো করে পড়ে ফেলবেন যে কোয়াশিয়রকর কোন ক্লিনিক্যাল ফিচার আর ম্যারাসমাসের কোন ক্লিনিক্যাল ফিচারগুলো হচ্ছে, ঠিক আছে, এগুলা। সো এই 10টা পয়েন্ট, এখানে 10টা পয়েন্ট আপনাদের মনে রাখলে এনাফ। কমপ্লিকেশন অফ ম্যারাসমাস, কমপ্লিকেশন ম্যারাসমাস হলে কী কী কমপ্লিকেশন দেখা দেয়? ডায়রিয়া হবে, ডিহাইড্রেশন হবে, ইনফেকশন হবে, এবং এখানে অল অফ অ্যাবভ ওইটাই হচ্ছে অ্যান্সার, কারণ সবগুলাই রাইট। এবং এখানে দেখেন কমপ্লিকেশন অফ ম্যারাসমাস অ্যান্ড কোয়াশিয়রকর একসাথে দিয়ে দিচ্ছে, দুইটারই কমপ্লিকেশন, যে হাইপোগ্লাইসিমিয়া যেটা লো বডি সুগার, হাইপোথার্মিয়া লো বডি টেম্পারেচার, অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপিটাইট, তারপরে অ্যানিমিয়া। এবার দেখেন ম্যানেজমেন্ট অফ ডায়েট অফ কোয়াশিয়রকর বেবি, অর্থাৎ কোয়াশিয়রকর বেবি যারা বাচ্চা তাদের ম্যানেজমেন্ট কিভাবে করবেন সেটা। 1 নাম্বার দেখেন রিসাসিটেশন, কারেকশন কি কি কারেকশন করবেন? ডিহাইড্রেশন, অ্যাসিডিওসিস, হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ কমপ্লিকেশন যেগুলা। আর স্টার্ট করবেন কি রিফিডিং, গ্র্যাজুয়ালি ওয়ার্কিং অফ ক্যালোরি কত 150 কিলো ক্যালোরি পার কেজি, উইথ প্রোটিন অ্যাবাউট 1.5 গ্রাম পার কেজি। এইসব জিনিসগুলো খুব মনে রাখতে হবে আপনাদের, যেহেতু অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন আসে। এবং আরেকটা আছে নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন, ওই যে যেটা ফিডিংয়ের মাধ্যমে, এটাই। আচ্ছা, এরপরে দেখেন লেস কমন সিমটম অফ গোইটার, অর্থাৎ গলগণ্ড হলে কমন সিমটম নয় কোনটি, কম যে সিমটমটা দেখা যায় সেটা কোনটি? কফিং, কফিং কিন্তু খুব একটা দেখা যায় না। এবার দেখেন সাইন সিমটম অফ গোইটার, গলগণ্ড হলে কি একটা লাম্প হয়, ঠিক আছে, গলাটা বড় হয়ে যায়, তারপরে ফিলিং টাইটনেস, তারপর হর্সনেস, ভয়েসটাই চেঞ্জ হয়ে যায়, নেক ভেইন সয়েলিং, তার গলার যে ভেইনটা সেটা সয়েলিং হয়ে যাবে, তারপর ডিজিনেস হয়ে যাবে। আচ্ছা, এইটা। আর এইখানে লেস কমন যেগুলো খুব কম ক্লিনিক্যাল ফিচার, লেস কমন কোনগুলা? ডিফিকাল্সি ব্রিদিং, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা, কফিং, উইজিং, ডিফিকাল্সি ইন সোয়ালোয়িং, অর্থাৎ গিলতে সমস্যা। এবার দেখেন আমরা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যাতে 30 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শেষ করতে পারি। মোস্ট কমন কজেস অফ অ্যানিমিয়া ইন বাংলাদেশ, অ্যানিমিয়া হওয়ার কারণ কি বাংলাদেশের প্রেক্ষাপটে? ল্যাক অফ আয়রন অ্যান্ড ফলেট ইন ডায়েট, অর্থাৎ যারা আয়রন এবং ফলেট ডায়েটের থাকে না তাদের কিন্তু এটা বেশি হয়। এবং এখানেও দেখেন অ্যানিমিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের কেন হচ্ছে কারণগুলো দেখেন, ল্যাক অফ আয়রন, ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সি, হুকওয়ার্ম অর্থাৎ ক্রিমি ইনফেকশন, পেপটিক আলসার, এক্সেসিভ মেনস্ট্রুয়েশনের সময় যে ব্লিডিং হয় সেটা, কার্সিনোমা স্টমাক অর কোলন, কার্সিনোমা মানে কি ক্যান্সার, তারপরে ক্রনিক রেনাল ফেইলার, কিডনি ফেইলার দীর্ঘদিন যাবত, হেমাটোলজিক্যাল ম্যালিগনেন্সি অর্থাৎ ব্লাড ক্যান্সার আমরা যেটাকে বলি, তাই না, সেটা। তারপরে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ, এগুলা চলে গেল। আচ্ছা, এবার দেখেন সাইন সিমটম অফ অ্যানিমিয়া। ফ্যাটিক থাকবে অ্যানিমিয়াতে, টায়ার্ডনেস, প্রত্যেকটার বাংলা লেখা আছে দেখেন। এই যেগুলোর বাংলা লেখা আমি আর না বুঝাই, আপনারা একটু পড়ে নেবেন, কারণ আমি বলাও যা আপনারা দেখাও তাই। থামাই থামাই একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এটা ইজি হবে, ঠিক আছে।
অ্যানিমিয়ার সাইন সিমটমগুলো একটু দেখেন। এই যে সাইনগুলো দেখেন, সাইনগুলো তো আমরা সবাই জানি, তাই না? দেখেন সাইনগুলো, আচ্ছা এগুলা কিন্তু সাইন, এগুলো অনেক বেশি পড়ার দরকার নাই, খালি সোজা সোজা যেগুলো আছে ওইগুলাই পড়বেন, ডিপলি ডিটেলস জানার দরকার নাই যেহেতু সময় নাই। যেমন এখানে দেখেন আপনারা খালি পড়বেন এখানে লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা খালি এতটুকু পড়লেই হবে। এখানে বলা আছে কেন হচ্ছে, ওটা অতটা ডিটেলস দরকার নাই, আপনারা এতটুকু খালি পড়বেন, এই পয়েন্টগুলো আর কি। পরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা কীভাবে আপনি প্রিভেন্ট করবেন, দেখেন প্রথমে ট্যাবলেটে চলে গেছে, একটা ট্যাবলেট 60 mg আয়রন থাকবে এবং 0.5 mg থাকবে ফলিক অ্যাসিড, ডেইলি দিতে হবে 2 থেকে 3 মান্থ, ঠিক আছে, 2-3 মাস দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে কত, বাচ্চাদের ক্ষেত্রে দেখেন ট্যাবলেট 20 mg এলিমেন্টাল আয়রন প্লাস 0.1 mg অফ ফলিক অ্যাসিড ডেইলি প্রতিদিন। আয়রন ফর্টিফিকেশন যেমন সল্ট, অর্থাৎ সল্টের মধ্যে আয়রন থাকবে সেটা, ঠিক আছে। এখন এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোথায় অ্যানিমিয়া আপনি দেখবেন, স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন যে কোন জায়গায় অ্যানিমিয়া হলে আমরা চেক করব, ঠিক আছে। ম্যাক্সিমাম কিন্তু আমরা চোখে চেক করি এবং ওই নেইল বেডে চেক করি, ঠিক আছে, এই দুইটা কিন্তু খুবই কমন। কোথায় কোথায় আমরা চেক করি, এই যে দেখেন লোয়ার পালপিব্রাল কনজাংটিভা, ঠিক আছে, এখানে আমরা ম্যাক্সিমাম দেখি এবং এখানে হচ্ছে নেইল বেড, এখানে আমাদের অ্যানিমিয়াগুলো কিন্তু দেখা হয়, অ্যানিমিয়ার সাইন সিমটমগুলো। আচ্ছা, এরপরে দেখব আমরা নাম্বার 8, ক্রাইটেরিয়া অফ ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট হইতে গেলে কি কি, মানে সম্পূর্ণ কমপ্লিট একটা ডায়েট হইতে গেলে এটা ইজিলি অ্যাভেলেবেল হইতে হবে, তাই না? এবং ব্যালেন্স ডায়েট কোনগুলো আমরা ডেফিনেশন এখানে দেয়া আছে সুন্দর করে, আমরা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন বা আমি বলে দেই যে এমন একটা ডায়েট যেটার মধ্যে সব কিছু সঠিক পরিমাণে নির্দিষ্ট অনুপাতে থাকবে, একটা ডায়েটের মধ্যে ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, ভাইটামিনস থাকবে, মিনারেলস থাকবে, সব কিছু থাকবে, ঠিক আছে, এইটা। এখন দেখেন ক্রাইটেরিয়া অফ ব্যালেন্স ডায়েট, এটা ইজিলি অ্যাভেলেবেল হইতে হবে। 2 নাম্বার সাফিসিয়েন্ট স্যাটিসফাইড টেস্ট, তারপরে ডায়েট শুড বি প্যালেটেবল, অর্থাৎ রুচিকর বা স্বাস্থ্যকর বা সুস্বাদু হতে হবে, ঠিক আছে। ইট শুড বি ইজিলি ডাইজেস্টেবল, এটা যেন ডাইজেস্ট হয়, অ্যাবজর্পশন হয় এবং অ্যাসেম্বল পরিপাক হয় সেটা। তারপরে প্রোটিন অ্যান্ড ফ্যাট শুড বি অবটেইন বোথ অ্যানিমেল অ্যান্ড ভেজিটেবল সোর্স, আমরা গত ক্লাসে পড়ছি না প্রোটিনের সোর্স দুইটা, একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, একটা সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস কোনগুলো, যেগুলো আমরা অ্যানিমেল সোর্স থেকে পাই, যেমন মাছ, মাংস, তারপরে ডিম, দুধ, এগুলা আমরা হচ্ছে প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা অ্যানিমেল প্ল্যান্ট, এবং প্ল্যান্ট থেকে যদি পাই, অ্যানিমেল সোর্স থেকে আমরা পাই। এবং প্ল্যান্ট সোর্স যদি বলি সেক্ষেত্রে আমার আছে আপনার ডাল আছে, সিমের বিচি আছে, মটরশুঁটি আছে, এইগুলা কি প্ল্যান্ট সোর্স থেকে, এগুলাকে বলা হয় সেকেন্ড ক্লাস প্রোটিন। তারপরে বলতেছে ইট শুড কন্টেইন সাফিসিয়েন্ট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুট, এবং ব্যালেন্স ডায়েটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবলস থাকবে এবং ফল থাকবে, ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর প্রেজেন্ট, ঠিক আছে। এখন দেখেন পার্সেন্ট, দেখেন এই পার্সেন্টটাও আপনার মনে রাখবেন যে খাবার ব্যালেন্স ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেট 50 থেকে 70% থাকতে হবে ডায়েটে, ফ্যাট থাকবে 20 থেকে 30% এবং প্রোটিন থাকবে 15 থেকে 20%। মোস্ট কমন কমপ্লিকেশন অফ ওবিসিটি, অর্থাৎ যাদের হচ্ছে অতিরিক্ত ওজন বা যাদের মেদভুঁড়ি আছে তাদের কি প্রবলেম হয়, কার্ডিয়াক ডিসঅর্ডার, ঠিক আছে, তাদের কি কার্ডিয়াক ডিসঅর্ডার হয়। এবং এখানে দেখেন ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর ওবিসিটি, কি কি ফ্যাক্টর কাজ করে ওবিসিটির ক্ষেত্রে দেখে নেবেন, একটা বার রিডিং দিলেই হয়ে যাবে, খুব সোজা। কমপ্লিকেশনস অফ ওবিসিটি, ওবিসিটির কী কী কমপ্লিকেশন দেখেন, কার্ডিয়াক ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসএবিলিটি, অর্থাৎ অনেক সময় কোনো কাজ করতে পারে না, একটুতেই হাঁপিয়ে যায়, এই ধরনের, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাথেরোস্ক্লেরোসিস যেটা জমাট বেঁধে যায়, ঠিক আছে, প্লেগ ফর্মেশন হয়, হার্ট ডিজিজ। এবার এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতদিন পর্যন্ত চালু রাখতে হবে, সেটা হচ্ছে 6 মাস পর্যন্ত, তাই না, আমরা জানি। এবং এই ব্রেস্ট ফিডিংয়ের দেখেন ব্রেস্ট, এখানে বলতেছে মিল্ক ইজ দ্য আইডিয়াল ফুড ফর দ্য বেবি, বিকজ মিল্ক হচ্ছে আইডিয়াল, কেন, এটার হচ্ছে নিউট্রিটিভ ভ্যালু, ইজিলি ডাইজেস্ট হয়ে যায়, এবার প্রোটেক্টিভ কিছু ভ্যালু আছে, ইমিউনোগ্লোবুলিন আছে, অ্যান্টিবডি আছে, আইজিএ, ম্যাক্রোফেজ, লাইসোজোম, ইটিসি, ইজিলি অ্যাভেইলেবল,
এবং ইজিলি প্রিপারেবল, এটা খুব একটা কোনো প্রবলেম হয় না। এবার ইম্পর্টেন্স অফ ব্রেস্ট ফিডিংয়ের ইম্পর্টেন্সটা কি দেখেন, এটা হচ্ছে কোলোস্টাম থাকে যেটা প্রোটেক্ট করে ইনফ্যান্টকে, এবং এটা চিপ সস্তা, ব্রেস্ট ফ্রিলি অ্যাভেলেবেল অল টাইম থাকে। অর্থাৎ আরেকটা কি বলছে, ব্রেস্ট মিল্ক ইজ স্টাইল, জীবাণুমুক্ত, ব্রেস্ট মিল্ক ক্যান বি গিভেন অ্যাট এনি টাইম, যে কোনো সময় দেওয়া যাবে। ইনক্রিজ মাদার অ্যান্ড চাইল্ড বন্ড, অর্থাৎ একটা বন্ডিং তৈরি হয় বাচ্চা এবং মায়ের সাথে একে অপরের। ব্রেস্ট মিল্ক ইজ প্যাথোজেনিক অর্গানিজম ফ্রি ফ্রম, অর্থাৎ এখানে কোনো জীবাণু থাকবে না, বা যেসব জীবাণু হচ্ছে ডিজিজ কজ করতে পারে ওই ধরনের কোনো ব্যাকটেরিয়া থাকবে না। প্যাথোজেন কোনগুলো, যেগুলো হচ্ছে ডিজিজ কজ করতে পারে সেগুলোকে আমরা প্যাথোজেন বলি। ব্রেস্ট মিল্ক হেল্পস ইন ইনভলিউশন অফ ইউটেরাস, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে কি প্রেগনেন্সির পরে ইউটেরাসটা কি নর্মাল সাইজে আবার ফিরে যায়, তাই না? কারণ বাচ্চা হচ্ছে ইউটেরাসের মধ্যেই থাকে এবং ইউটেরাসটা সাইজে বড় হয়ে যায়। তো প্রেগনেন্সি যখন ডেলিভারি হয়ে গেল, ইউটেরাস তো আগের পজিশনে ছোট হয়ে যাবে, সেই যে ছোট হয়ে যাবে, আগের অবস্থায় যে ফিরে যাবে, সেটাতেও কিন্তু এই ব্রেস্ট ফিডিংটা কিন্তু হেল্প করে থাকে। আচ্ছা, এরপরে দেখি আমরা আচ্ছা 11 নাম্বার বলতেছে হুইচ অফ দ্য ইনগ্রেডিয়েন্ট ইন কোলোস্টাম বুস্টার্স দ্য বেবিস ইমিউনিটি, বাচ্চার ইমিউনিটি ইনক্রিজ করে কোনটা, যেটা কোলোস্টামের মধ্যে থাকে, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। এবং কোলোস্টামটা কি আমরা যদি দেখি, কোলোস্টামটা কি দেখেন, দ্য ফ্লুইড সিক্রেটেড বাই দ্য ব্রেস্ট ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড দ্য ফার্স্ট ডেজ পোস্টপার্টাম বিফোর ল্যাকটেশন বিগিনস নোন অ্যাজ কোলোস্টাম, ইট ইজ দ্য ফার্স্ট মিল্ক আফটার ডেলিভারি, অর্থাৎ ডেলিভারির যে ফার্স্ট মিল্ক সেটাই হচ্ছে কোলোস্টাম। এবং কোলোস্টামের মধ্যে কি কি থাকে দেখেন, ইমিউনোগ্লোবুলিন থাকে, ডাব্লিউবিসি থাকে, হোয়াইট ব্লাড সেল, ওয়াটার, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিনস, কার্বোহাইড্রেট, থিন অ্যান্ড ইয়েলো, তারপরে সেরাস ফ্লুইডও থাকে। তারপরে এন্ড প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন, ফ্যাট ডাইজেস্ট হওয়ার পরে লাস্টে কোন প্রোডাক্টটা থাকে, ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এখন ছোট ছোট নোট আছে, এগুলো আমি পড়াবো না, এগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারবো আশা করছি। দেখেন এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন কোনটা, অ্যামাইনো অ্যাসিড। তারপরে এন্ড প্রোডাক্ট অফ কার্বোহাইড্রেট কোনটা, গ্লুকোজ। তারপরে কোন ভিটামিনকে অনেক সময় ভিটামিন এইচ হিসেবেও ধরা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে বায়োটিন, সেটা কি বায়োটিন। এবার নাম্বার 16 মেটাবলিক রেগুলেটর কোনটা, কার্বোহাইড্রেট এবং ভিটামিনস, ঠিক আছে। আচ্ছা, এরপরে এ সাবস্ট্যান্স নিডেড বাই দ্য বডি গ্রোথ, এনার্জি, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স ইজ কল্ড, কোনটা, নিউট্রিয়েন্ট লাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নাম্বার 18 দেখেন, নাম্বার 18 বলতেছে হুইচ মিনারেল কন্ট্রোলস দ্য ফাংশনিং অফ থাইরয়েড ইজ, অর্থাৎ কোন মিনারেলটা থাইরয়েডের ফাংশনটা কন্ট্রোল করে, এবং আমরা জানি সোজা এটা হচ্ছে আয়োডিন, ঠিক আছে। পরে দেখেন কত পার্সেন্ট ওয়াটার হিউম্যান বডিতে, সেটা হচ্ছে 60%। অ্যান্সারে আপনার অপশনে যদি থাকে 70%, তাহলে আপনারা কিন্তু 70%ই দিয়ে দিবেন। ফ্যাট ইজ কমপ্লিটলি ডাইজেস্টেড ইন দ্য স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ ফ্যাট হচ্ছে কমপ্লিটলি ডাইজেস্ট হয়ে যায় কোথায়, স্মল ইন্টেস্টাইনে। এরপরে এ পেশেন্ট উইথ ম্যারাসমাস ইউজুয়ালি উইল হ্যাভ, অর্থাৎ একজন যার পেশেন্টের হচ্ছে ম্যারাসমাস আছে তার কি হবে, স্কেলেটাল মাসেল ওয়াস্টিং। এটা আমরা আগেও পড়ছি, ওই যে আপনাদের দেখাই দিলাম। বিএমআই বের করার সহজ সূত্র কোনটা, সেটা হচ্ছে ওয়েট যেটা আছে সেটাকে হাইটের 2 গুণ দিয়ে ভাগ করতে হবে, এটাও আমরা দেখলাম। হুইচ অফ দ্য ফলোয়িং কার্বোহাইড্রেটস গিভস ইনস্ট্যান্ট সোর্স অফ এনার্জি, অর্থাৎ কোনটা ইনস্ট্যান্ট এনার্জি প্রোভাইড করে, সেটা হচ্ছে গ্লুকোজ। এরপরে ভিটামিন ডি সিনথেসিসে হেল্প করে সানলাইট, সেটা কীভাবে হয়, স্কিনে, তাই না। আচ্ছা, এরপর 25 হুইচ বডি ইন হুইচ ফর্ম বডি স্টোরস গ্লুকোজ, কোন ফর্মে আমার বডি গ্লুকোজ স্টোর করে, ঠিক আছে, সেটা হচ্ছে গ্লাইকোজেন ফর্মে। তারপরে এখানে একটা বিএমআই দেখেন,
বের করতে বলা হচ্ছে, একজনে হচ্ছে ওজন দিয়ে দিছে এবং ওজনকে যদি আমরা হাইট দিয়ে 2 গুণ করে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে বিএমআই। সো এই ক্যালকুলেশনটা খুবই সোজা। ডেফিসিয়েন্সি অফ প্রোটিন অ্যালোন, আমরা একটু আগেই পড়লাম যে প্রোটিনের ডেফিসিয়েন্সির কারণে কোনটা হয় সেটা হচ্ছে কোয়াশিয়রকর। তারপরে ফ্লুরাইডেশন অফ ওয়াটার প্রিভেন্ট, ওয়াটার যদি ফ্লুরাইড আমরা অ্যাড করি তাহলে কি হবে, ডেন্টাল ক্যারিজ হবে না। তারপরে দেখেন বোর্ড কোয়েশ্চেন এখান থেকে আপনাদের শুরু হয়েছে যে মেজর মিনারেল কোনটা, সেটা হচ্ছে পটাশিয়াম। নাম্বার 30, আয়োডিনের অভাবে কি হয়, এন্ডামিক গোইটার, যেটা গলগণ্ড। আচ্ছা, সে একই কথা ঘুরে ফিরে আসছে আবার আরেকটা বোর্ডে যে গোইটার হওয়ার কারণ কি, ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। কজেস অফ কি বলছে গোইটার, আচ্ছা কজেস অফ কোয়াশিয়রকর, কোয়াশিয়রকর কেন হচ্ছে, ল্যাক অফ প্রোটিন ইন ডায়েট, ঠিক আছে। আচ্ছা, এরপরে 33, মেজর সোর্সেস অফ ফাইবার, ফাইবার কোথায়, ফাইবারের সোর্স কোনটা, সেটা হচ্ছে ভেজিটেবলস, ঠিক আছে, শাকসবজিতে ফাইবার পাওয়া যায়। কোলোস্ট্রামের মধ্যে কোনটা থাকে, হায়ার অ্যামাউন্ট অফ অ্যান্টিবডিজ, ঠিক আছে। আচ্ছা 35, ওয়াটার সলুয়েবল ভিটামিন কোনটা, ভিটামিন সি, আর বাদ বাকি যেগুলো আছে সব হচ্ছে ফ্যাট সলুয়েবল, এই যে এ ডি ই কে এগুলা, ঠিক আছে। আচ্ছা 36, ডেইলি রিকোয়ারমেন্ট অফ ক্যালসিয়াম ইন প্রেগন্যান্সি, প্রেগন্যান্সিতে কত হচ্ছে আপনার ডেইলি রিকোয়ারমেন্ট কত ক্যালসিয়ামের, সেটা হচ্ছে 1000 মিলিগ্রাম পার ডে। 37, ব্যালেন্স ডায়েট মেইনলি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস, ব্যালেন্স ডায়েট কোন ভিত্তিতে তৈরি করা হয়, সেটা হচ্ছে এজ, অকুপেশন এবং সেক্স, এই তিনটার উপর ভিত্তি করে। আচ্ছা, ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে কি হয়, আমরা জানি যে রাতকানা রোগ হয়, তাই না, এখানে বলছে লস অফ ভিশন, সেই চোখে দেখবে না, সেই একই কথা বলা হচ্ছে। 1 গ্রাম ফ্যাট, 1 গ্রাম ফ্যাট কত কিলো ক্যালোরি প্রদান করে, সেটা হচ্ছে 9 কিলো ক্যালোরি, ঠিক আছে। আচ্ছা, এবারে 4-এ দেখেন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে কি হয়, রিকেটস, ঠিক আছে। আচ্ছা, এরপরে 41, প্রোটিন কতটুক লাগবে প্রেগন্যান্সিতে, হচ্ছে 90 গ্রাম পার ডে, প্রেগনেন্ট ওম্যানদের প্রোটিন লাগবে কত, 90 গ্রাম পার ডে, প্রত্যেক দিন 90 গ্রাম। তারপরে 42, ফাংশন অফ ভিটামিন কে, ভিটামিন কে এর ফাংশন কোনটা, কোয়াগুলেশন অফ ব্লাড, ঠিক আছে, ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। প্রোটেক্টিভ ফুড কোনটা, আমরা জানি যে প্রোটিন জাতীয় যে ফুডগুলো আছে এবং ভাইটামিন যেগুলো আছে সেগুলো, দেখেন ফ্রুট আছে, ভেজিটেবলস আছে, ফিশ আছে, মিট আছে, এগুলা কিন্তু প্রোটেক্টিভ ফুড, আমাদের বডি প্রোটেক্ট করে, তাই না। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এরপরে 44, কমন নিউট্রিশনাল ডিসঅর্ডার কোনটা, সেটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। সো আমাদের এমসিকিউ, এরপরে দেখেন নিচে আছে কমন চাইল্ডহুড নিউট্রিশনাল প্রবলেম কোনগুলো আছে, বাচ্চাদের কমন চাইল্ডহুড প্রবলেম, লো বার্থ ওয়েট, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আয়ন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, ভাইটামিন এ ডেফিসিয়েন্সি, ইন্টেস্টাইনাল ওয়ার্ম ইনফেস্টেশন। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ কোলোস্টাম, কোলোস্টামটা ঠিক দেখতে কেমন, ইয়েলো ইন কালার অ্যান্ড থিক ইন নেচার, পাতলা, ঠিক আছে। আচ্ছা, 1 গ্রাম ফ্যাট কতটুক দেয়, এটা আমরা একবার দেখলাম, যেহেতু বোর্ড কোয়েশ্চেন এটা রিপিট হয়েছে। ক্লিনিক্যাল ফিচার অফ ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে কি হবে, ডিলেড আউন্ড হিলিং, অর্থাৎ কোনো জায়গায় কেটে গেলে বা ক্ষত চিহ্ন হলে সেটা শুকাইতে বেশি দিন সময় লাগবে সেটা। 48, বেস্ট সোর্স অফ পটাশিয়াম, বেস্ট সোর্স অফ পটাশিয়াম গ্রিন কোকোনাট ওয়াটার, অর্থাৎ সবুজ যে ডাবের পানি আছে সেটাই কিন্তু পটাশিয়াম বেশি থাকে এবং ওইটাই বেস্ট সোর্স। তারপরে সোর্স অফ ভিটামিন কে, ভিটামিন কে হচ্ছে এগ ইয়ক, অর্থাৎ ডিমের যে কুসুম আছে সেটার মধ্যে কিন্তু ভিটামিন কে বেশি পাওয়া যায় এবং সোর্স এইটা। তারপরে ফুড বর্ন ডিজিজ কোনটা, সেটা হচ্ছে ল্যাথারিজম, এটা ডাল, খেসারি ডাল, ল্যাথারিজম বলি আমরা সেটাকে। তো আমাদের এখানেই হচ্ছে এমসিকিউ আজকে 50টা শেষ হয়ে গেল, মনে হয় 30 মিনিটই হয়েছে। আর ফুড বর্ন ডিজিজ কোনগুলো আছে দেখেন, এগুলো আমাদের গত ক্লাসে হয়ে গেছে এবং আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়েও পড়তে পারেন। যে এই যে দেখেন কালার্স, ঠিক আছে, কালার্স ওই যে পরিমাপ করে টেপ দিয়ে, সেটা শ্যাকের টেপ দিয়ে সেটা দেখেন কালারগুলা দেওয়া আছে, তারপরে কোনটা সিভিয়ার কোনটা হেলদি এগুলা। তারপরে আপনার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট, বার্ন পেশেন্টদের 2 গ্রাম দিতে হবে, ওজন প্রোটিন কত দিতে হবে, 2 গ্রাম পার কিলোগ্রাম, তার ওজনের সাথে 2 গ্রাম গুণ করলে যেটা পাবো সেই অনুপাতে কিন্তু আমাদের প্রোটিন দিতে হবে। এখানে অনেকগুলা ডায়েট প্ল্যান কিন্তু দেয়া আছে, ঠিক আছে। তারপরে দেখেন ডায়েট রিকমেন্ডেশন, এটা কিসের, এটা হচ্ছে হাইপার টেনশনের ক্ষেত্রে ডায়েট থেকে যেহেতু প্রশ্ন আসে 2-1টা অনেক সময়। সো দেখেন আপনারা এখানে বলা হচ্ছে যে অ্যাডভাইস করতে হবে
2 থেকে 4 গ্রাম সোডিয়াম যেন নেয়। তারপরে সল্ট, রান্নায় হচ্ছে লবণ ব্যবহার করা যাবে না, না একদম ছাড়া হলে আরও ভালো হয়। অ্যাভয়েড করতে হবে কি সি ফিশ, সল্টেড মিট এইগুলা, ঠিক আছে। আচ্ছা, এরপরে ডায়েট দেখেন নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে প্রোটিন ইনটেক 120 গ্রাম পার ডে অর মোর। এরপরে কি আছে, ক্যালোরি ইনটেক বাড়াইতে হবে 50 থেকে 60 কিলো ক্যালোরি, ঠিক আছে। এটা কিন্তু নেফ্রোটিক সিনড্রোম হয়েছে যার, সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে সোডিয়াম ইনটেক, ঠিক আছে, সোডিয়াম নিবে না। আচ্ছা, এবার ফুড অ্যাডাল্টারেশন, সেই আমরা এগুলা পড়ে আসছি যে খাদ্যে ভেজাল, গত ক্লাসে আমাদের এটা হয়ে গেছে। তারপরেও চাইলে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখান থেকে যে কোন পদ্ধতিতে হচ্ছে খাদ্যে ভেজাল করা হয়, যেমন দুধের সাথে কি পানি মিশায়, ক্রিম বের করে ফেলায়, চিনি মিশায়, মিল্ক পাউডার মিশায়, এগুলা। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল, এবং আজকে হচ্ছে লাইসেন্স পরীক্ষার্থীদের জন্য প্রবাবলি লাস্ট ক্লাস আমার এটা। সো সবার কাছে হচ্ছে মানে সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে। আপনারা হচ্ছে যেভাবে বলছি ওইভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন এবং বেস্ট আনসারগুলো আগে লাগাবেন, এবং কিভাবে ওএমআর শিট আপনারা পূরণ করবেন সেটার বিস্তারিত একটা ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিছি। এই ডিসক্রিপশনে আমি এটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা যারা এখনও দেখেন না ওটা দেখে নিতে পারেন। সো সব পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।